আমার শরীরে খুব খারাপ দেখতে কিছু দাগ বেরিয়ে এলো, তাই আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিল এবং দ্বিতীয় বিয়ে করে নিল। আমি রাস্তায় এদিকে ওদিকে ঘুরে বেড়াতে লাগলাম, কেউ আমাকে কাজেও রাখত না। একদিন আমি একটা খুব বড় হোটেলে গেলাম। নিজের শরীরকে ভালো করে ঢেকে নিয়েছিলাম যাতে কাজ পাওয়া যায়, আর সেখানে বাসন মাজতে লাগলাম। একদিন হোটেলের মালিক রান্নাঘর দেখার জন্য এলো। হঠাৎ তার নজর আমার হাতের দাগের ওপর পড়ল। সে এক ঝটকায় এগিয়ে এসে আমার হাত ধরে নিল আর এমন কথা বলল যে আমার মনে হল সেই মুহূর্তেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার নাম রঞ্জনা। আমি চুপচাপ আমার ঘরে বসে নিজের হাতের দিকেই তাকিয়েছিলাম, যেখানে অনেক ধরনের নোংরা দাগ ছিল। চোখে জল নিয়ে আমি ক্রমাগত সেই দাগগুলো ঘষছিলাম। একজন নারী হওয়ার খাতিরে আমার খুব দুঃখ হচ্ছিল। আমি দেখতে খুব সুন্দরী ছিলাম। আমার স্বামী সব সময় আমার সৌন্দর্যের কারণে আমার ওপর জান লড়িয়ে দিত। তার তো চলত না যে আমাকে সে খুব লুকিয়ে রাখুক। কিন্তু হঠাৎ সেই পরিস্থিতি আমাকে খুব বেশি অস্থির করে দিয়েছিল। তখন আমি উদাস চোখে নিজের হাত দুটোই দেখছিলাম, যখন হঠাৎ ঘরের দরজা খুলল আর আমার শাশুড়ি ভেতরে এলো। তাকে দেখামাত্রই আমি সঙ্গে সঙ্গে নিজের ওড়না ঠিক করে নিলাম। বলার জন্য তিনি একজন নারী ছিলেন এবং যথেষ্ট বুদ্ধিমান ও শিক্ষিত নারী ছিলেন, কিন্তু আমি তার সম্মান করতে জানতাম। তিনি এসেই আমার মুখে কয়েক হাজার টাকার নোট ছুঁড়ে দিলেন আর আমাকে দেখে বললেন, সন্ধ্যায় আমার ছেলে এলে তার থেকে ডিভোর্স নিয়ে আমার বাড়ি থেকে চলে যেও। জানি না কোন রোগ তোমার হয়ে গেছে, তোমার কারণে আমার ছেলেরও হয়ে যাবে। আমি চাই না যে তোমার এই সব আচরণের জন্য আমার ছেলের কিছু হোক। তার কথা শুনে আমি সঙ্গে সঙ্গে বললাম, আমি আপনার কথা বুঝতে পারলাম না, আর আপনি এটা কি বলছেন? আমি তো ডাক্তারের কাছে যাচ্ছি। এর আগে যে আমি নিজের কথা শেষ করতাম, তিনি বললেন যে আমি জানি তোমার এইডস হয়েছে, তোমার মতো নারী এই সমাজের উপর একটা দাগ। ভগবান তোমাকে বরবাদ করুক আর আমাদের থেকে দূরে করে দিক। ব্যাস, আমি বলে দিয়েছি যে তুমি এখানে থাকতে পারবে না। আমি আমার ছেলেকেও বুঝিয়ে দিয়েছি, ও তোমাকে ডিভোর্স দিয়ে দেবে আর এই বাড়ি থেকে চলে যেও। এখন এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। আমি আমার ছেলের বিয়ে কোনো ভালো মেয়ের সঙ্গে করাবো যে আমার ছেলেকে খুশি রাখতে পারবে। এটা বলে সেই নারী সেখানে এক মুহূর্তও দাঁড়ালেন না আর ঘর থেকে রাগে চলে গেলেন। যেখানে আমি আমার চারপাশে ছড়িয়ে থাকা নোটগুলোকে দেখছিলাম, আমার বিশ্বাসই হচ্ছিল না যে এটা সেই নারী যে আমার জন্যে পাগল থাকত। প্রায়ই লোক আমার শাশুড়িকে দেখে ঈর্ষা করত যে আমাদেরও শাশুড়ি যদি রঞ্জনার শাশুড়ির মতো ভালোবাসার মানুষ হতো, যে নিজের বৌমাকে মেয়ের থেকেও বেশি মনে করে। কিন্তু আজ ওনার ব্যবহার দেখে আমার একেবারেই বোধগম্য হচ্ছিল না যে আমি কিভাবে উত্তর দেব। তিনি ভাবছিলেন যে আমার খুব বড় এবং নোংরা রোগ হয়ে গেছে, যা ছোঁয়াচে, কিন্তু এমনটা ছিল না। ডাক্তার বলেছিলেন যে আমার ওপর কোনো ওষুধের উল্টো প্রতিক্রিয়া হয়েছে, কিন্তু আমার শাশুড়ি শুনতেই চাইছিলেন না। আমার আরও বেশি কান্না এলো। হঠাৎ আমার উপর এই কী বিপদ এলো? আমি তো কখনো কারো সাথে খারাপ কিছু করিনি, বরং প্রত্যেক মানুষের সাথে খুব নম্রভাবে ব্যবহার করতাম। কিন্তু সেদিন হঠাৎ হওয়া সমস্যায় আমাকে খুব বেশি বিপদে ফেলে দিয়েছিল। সময়ও ধীরে ধীরে বয়ে যাচ্ছিল। সারা দিন সব সময়ের মতোই কেটে গেল। আমার দুশ্চিন্তাও হচ্ছিল যে আমার স্বামী এসে সত্যি সত্যি আমাকে ডিভোর্স না দিয়ে দেয়। আর আমার এই বিষয়ে বিশ্বাসও ছিল। আমার স্বামী খুব বুদ্ধিমান মানুষ, তিনি এমনটা একেবারেই করবেন না, আর তিনি আমাকে কত ভালোবাসতেন। তখন আমি এই সব চিন্তায় ডুবেছিলাম যখন ঘরের দরজা খুলল আর আমার স্বামী ভেতরে এলো। তাকে দেখা মাত্রই আমার মুখে হাসি ফুটে উঠেছিল। বলার জন্য আমার চোখে জল ছিল, কিন্তু তার মুখ দেখে আমি সব দুঃখ ভুলে গিয়েছিলাম। আমি কিছু বলতাম তার আগেই তিনি বললেন যে আমার মা তোমাকে ডিভোর্স দেওয়ার কথা বলে দিয়েছেন। এখন আমি আমার শেষ নিয়ম পালন করব। আমি তোমাকে তালাক দিচ্ছি, আর আমার তোমার সাথে কোনো সম্পর্ক রাখার নেই। তুমি আমার জীবন বরবাদ করে দিয়েছ। তুমি একটা নিচু স্তরের নারী। তুমি জানো তোমার কি হয়েছে? তোমার এইডস হয়েছে, আর এখন আমি তোমার মুখ পর্যন্ত দেখতে চাই না। ওনার কথা শুনে আমি পাথরের মতো হয়ে গিয়েছিলাম। আমার একেবারেই বিশ্বাস হচ্ছিল না যে তিনি এসেই আমার সাথে এমন অত্যাচার করতে পারেন। কিছু মুহূর্ত পর্যন্ত আমি কিছু বলতেই পারলাম না, কিন্তু যেমনই আমার চেতনা ফিরল, আমি ছটফট করে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালাম আর ওনার দিকে তাকিয়ে বললাম যে আপনি এমন করবেন না আমার সাথে, এটা অন্যায়। ঈশ্বর আপনাকে কখনো ক্ষমা করবেন না। আমার এইডস হয়নি, ডাক্তার বলেছে যে আমার ওষুধের উল্টো প্রতিক্রিয়া হয়েছে। যেখানে তিনি বললেন, কোন ওষুধ? তুমি কোন ওষুধ খেয়েছ? আমাকে শুধু এইটুকু বলো। ওনার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তিনি আরও বললেন যে 1 সপ্তাহ নয়, পুরো 1 মাস হয়ে গেছে, আর এই নোংরা দাগগুলো তোমার শরীর থেকে যাচ্ছেই না।
তুমি কি মনে করো আমি আর আমার মা পাগল? যাকে তুমি যা বলবে আমরা সেটাই মানতে থাকব। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। এমনিতেও আমি বিয়ে করতে চলেছি। তোমার জায়গায় এই বাড়িতে এখন আর নেই। এখন আমি তোমার মতো নারীর সাথে সম্পর্ক রাখতে চাই না। কেন রাখব আমি তোমার সাথে সম্পর্ক, যার আমার সম্মানের কোনো চিন্তাই নেই? জানি না কতজন পুরুষের সাথে। তিনি তখনও নিজের কথা শেষ করেননি। এর আগেই আমি ওনার কাছে গেলাম আর এক জোরে চড় ওনার মুখে মেরে বললাম, যদি আপনি আপনার নোংরা মুখ দিয়ে আমার জন্য কিছু উল্টোপাল্লা বলেন তবে আমি আপনাকে ক্ষমা করব না। দিব্যাংশু, কিভাবে আপনি আমাকে ডিভোর্স দিতে পারেন? আপনি আমার সাথে নিজে গিয়েছিলেন। ডাক্তার পুরো চেকআপও করেছিল। আমার রক্তের পরীক্ষাও হয়েছিল, আর তাতে পরিষ্কার বলা হয়েছিল যে আমার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে। আর এমনিতেও আমি তো কিছুদিন আগেই জ্বরের ওষুধ খেয়েছিলাম, হতে পারে তা থেকেই হয়েছে। আপনি আমাকে এভাবে কিভাবে ছাড়তে পারেন? আমি এই ডিভোর্স মানি না, এটা ভুল। আমি আপনার বিরুদ্ধে রিপোর্ট লেখাব। যখন হঠাৎ করে তিনি আলমারি খুললেন আর আমার স্যুটকেস বের করে তাতে জামাকাপড় ভরা শুরু করে দিলেন, আর তিনি আমার দিকে তাকিয়ে বললেন যে আসবাবপত্র এইসব জিনিস আমার। তোমার মা তোমাকে যৌতুকে শুধু এই একটা স্যুটকেসই দিয়েছিল, এতেই তোমার জিনিসপত্র নিয়ে দিচ্ছি। এখন এখান থেকে যাও, আমি ফালতু কথা শুনতে চাই না। এখন তুমি আমার বোঝা হয়ে গেছ। আমার হবু স্ত্রী মায়ের ঘরে বসে আছে, উনার একেবারেই তোমার এই বাড়িতে থাকা সহ্য হচ্ছে না। এই নাও তালাকের কাগজ, এগুলোতে সই করো আর চলে যাও। আমি এগুলো আগেই বানিয়ে নিয়েছিলাম, কারণ আমি তোমাকে এখন আর সহ্য করতে পারছি না। আমি শুধু ওনার দিকে তাকিয়েই থাকলাম। তিনি শুধু এক মুহূর্ত সময় নিলেন আর আমার পুরো ব্যাগ গুছিয়ে আমার সামনে ছুড়ে দিলেন, আর আমার উপর দয়া করে আমাকে কিছু টাকাও দিলেন। আমার হাতে ব্যাগ ধরিয়ে দিলেন আর আমার হাত ধরে তিনি সোজাসুজি বাইরে নিয়ে এলেন। আমি শুধু অসাড় হয়ে ওনার কাণ্ডকারখানা দেখছিলাম। এ সেই মানুষ ছিল যে আমার উপর কখনো জান লড়িয়ে দিত, আর আজ আমাকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিচ্ছিল। আমি কিছু বুঝতাম তার আগেই তিনি ব্যাগ তুলে বাইরে গলিতে ছুঁড়ে দিলেন, আর তারপর আমাকে বাইরে ঠেলে দিয়ে বললেন, আমার দরজায় আসার দরকার নেই, আজ তো তোমাকে শান্তিতে বের করছি। পরের বার পুরো গলির সামনে তোমাকে লজ্জিত করব। এখন নিজের মুখ নিয়ে চলে যাও। আমি ওনার চেহারা দেখতে থাকলাম আর তিনি দরজা আমার মুখের উপর বন্ধ করে দিলেন। তখন কিছুটা হুঁশ এলো। আমি দরজা ধাক্কা দিয়ে বললাম, দরজা খুলুন দিব্যাংশু, আপনি আমার সাথে এমন করতে পারেন না। আমি আপনাকে ক্ষমা করব না। আমার এইডস নেই, ঈশ্বরের জন্য আমার কথা শুনুন। আমার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে। কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। আমার হৃৎপিণ্ড এত জোরে ধরফর করছিল যে আমি নিজের অবস্থা বুঝতেই পারছিলাম না। চোখ থেকে জল বইছিল, আমার পুরো পৃথিবী ঘুরছে বলে মনে হচ্ছিল। এমনভাবে কিভাবে তিনি আমাকে ছেড়ে অন্য কোনো মেয়েকে আপন করে নেওয়ার কথা ভাবতে পারেন? আমি ওনার খাতিরে নিজের বাবা মায়ের সাথে লড়াই করেছিলাম। ওনার খাতিরে আমি আমার বাড়ির লোকেদের সামনে দাঁড়িয়েছিলাম যে আমাকে এই মানুষটাকেই বিয়ে করতে হবে। তাহলে কিভাবে তিনি আমার সাথে এমন অত্যাচার করতে পারতেন? ভেবে ভেবেই আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল। আমি সেখানেই মাটিতে কাঁদতে কাঁদতে বসে পড়লাম। আমি নিজের বাবা মায়ের বাড়িতেও ফিরে যেতে পারছিলাম না। আমার মা আমাকে একবার নয়, বারবার বুঝিয়েছিলেন যে তোমার স্বামী তোমার সাহারা। তুমি শুধু আর শুধুমাত্র ওনার কাছে এই কারণেই প্রিয় কারণ তিনি তোমাকে সুন্দরী মনে করেন। যদি তোমার সৌন্দর্যে সামান্যতম দাগ লাগে তবে তিনি তোমাকে ছেড়ে দেবেন। আর আজ আমার মায়ের কথা একদম সত্যি প্রমাণিত হল। অনেকক্ষণ পর্যন্ত আমি মাটিতে বসে নিজের ভাগ্যকে নিয়ে কাঁদতে থাকলাম, কিন্তু আসা যাওয়া করা লোক আমাকে হাঁ করে দেখছিল। আমার এখন আর এখানে বসে থাকা যাচ্ছিল না। আমি আমার জিনিসপত্র নিয়ে চুপচাপ নিজের স্বামীর বাড়ি ছেড়ে মূল রাস্তায় চলে এলাম। গাড়ি এদিক ওদিক যাচ্ছিল। আমার কাছে প্রায় 10,000 টাকা ছিল যা আমার স্বামী আমাকে দিয়েছিলেন। আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে আমার আসলে কি করা উচিত। আমি আমার মায়ের বাড়িতে যাব নাকি এখানেই রাস্তায় বসে কাঁদতে থাকব। তারপর অনেকক্ষণ ভাবার পর আমি নিজের মায়ের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি তো কোনো পুরুষ ছিলাম না যে সারা রাত যদি রাস্তায় কাটিয়ে দিতাম তবে আমার সম্মানে দাগ আসত না। আমি একজন নারী ছিলাম। একজন নারী কখনো একা ঘর থেকে বাইরে রাত কাটাতে পারে না। একটা রিকশা থামিয়ে আমি আমার মায়ের বাড়ির ঠিকানা বললাম, আর তারপর তাতে বসে পড়লাম। আমার মনে অনেক ধরনের চিন্তা আসছিল। মা বাবা কি আমাকে আপন করে নেবে? দাদা বৌদি কি আমাকে খোটা দেবে না? বিয়ের সময় আমি সবার সাথে লড়াই করেছিলাম, যে কারণে আমার সাথে এখন কেউ দেখা করত না। আমি আমার শাশুড়ি আর নিজের স্বামীর মধ্যে এমনভাবে হারিয়ে গিয়েছিলাম যে আমার নিজের বাবা মায়ের অভাববোধই হতো না। কিন্তু এখন সারা দুনিয়া আমার সাথ ছেড়ে দিয়েছে, তাই শুধু আমার নিজের বাবা মায়ের কথাই মনে পড়ল। একটা লম্বা পথ পাড়ি দিয়ে আমি নিজের বাড়িতে এলাম। রিকশাওয়ালাকে ভাড়া দিয়ে আমি নিজের বাড়ির দরজায় দাঁড়িয়ে খুব কাঁদলাম।
2 বছর আগে এই চৌকাঠ পার হওয়ার সময় আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে এখানে আর কখনো ফিরে আসব না। নিজের সারা জীবন নিজের স্বামীর আঙিনাতেই কাটিয়ে দেব। কিন্তু আমি জানতাম না যে 2 বছর পর সময় আবার নিজেকে পুনরাবৃত্তি করবে, আর আমি আবারও এই চৌকাঠে দাঁড়িয়ে ভাবব যে এখন এই চৌকাঠ ছেড়ে আমি কোথাও যাব না। আমার এখন আর কারও সাথে থাকার দরকার নেই। আমি ধুকপুক করা হৃৎপিণ্ডে দরজার কলিং বেল বাজালাম। কিছু মুহূর্ত পর দরজা আমার বৌদি খুলল। সে আমাকে দেখা মাত্রই মুখ ঝামটা দিয়ে ভেতরে চলে গেল, যেখানে আমি নিজের জায়গায় পাথরের মতো দাঁড়িয়েছিলাম। আমার মাথায় আসছিল না যে আমি কি সিদ্ধান্ত নেব, ভেতরে যাব নাকি দরজা থেকেই ফিরে যাব। ওনার ব্যবহার আমাকে এটুকু বুঝিয়ে দিয়েছিল যে ভেতরে আমাকে কি ধরনের সম্মান দেওয়া হবে। মনকে শক্ত করে আমি চুপচাপ ভেতরে গেলাম। আঙিনাতেই আমার মা বাবা আর দাদা বৌদি বসেছিল। আমি সবাইকে নমস্কার করলাম, তো আমার মা হুট করে নিজের জায়গা থেকে উঠে দাঁড়াল আর আমাকে দেখে বলল, ওখানেই দাঁড়িয়ে থাকো, বাড়ির ভেতরে আসার দরকার নেই। তোমার শাশুড়ি ফোন করে বলে দিয়েছে যে তোমার কি হয়ে গেছে। তোমাকে নিজের মেয়ে বলতে আমার লজ্জা হচ্ছে। আমি ভাবতাম যে তুমি শুধু আর শুধুমাত্র জামাইবাবুকে ভালোবাসো, কিন্তু তুমি এত নিচু হবে আমি স্বপ্নেও ভাবিনি। ওনার কথা শুনেই আমি হাহাকার করে বললাম, মা, আমার এইডস হয়নি। ঈশ্বরের কসম, আপনি আমার সাথে ডাক্তারের কাছে চলুন। উনি বলবেন যে আমার উপর শুধু আর শুধুমাত্র ওষুধের উল্টো প্রতিক্রিয়া হয়েছে। হ্যাঁ, ওই কারণেই আমার শরীরে এই দাগগুলো বেরিয়ে এসেছে, কিন্তু তার মানে এই তো নয় যে আমার কোনো গম্ভীর রোগ হয়ে গেছে। আর আমি কিছু বলতাম তার আগেই আমার বৌদি চিৎকার করে উঠল, এখানে দাঁড়িয়ে তুমি কথা বলার যোগ্যও নও, তাই ভালো হবে যে এখান থেকে চলে যাও। আমার ছোট ছোট মেয়েরা আছে, আমার ছেলেরাও আছে। ঈশ্বর না করুন তোমার কারণে আমার বাচ্চাদের এই কষ্ট হয়ে গেলে আমি কি করব? যাও এখান থেকে, এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। যদি এ আমাদের ঘরের ভেতরে থাকে তবে আমি থাকব না। ও আমার ভাইয়ের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, যেখানে আমার ভাই নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তোর ওপর একসময় জান কুরবান ছিল, কিন্তু আমিও তোকে এই বাড়িতে এখন আর আসার অনুমতি দেব না। তুই এখন নিজেই একটা নোংরা নারী, যার এইটুকু খেয়াল এলো না যে তোর সম্মানীয় ভাইও আছে, একজন সম্মানীয় বাবা আছে, স্বামী আছে, শাশুড়ি আছে, মা আছে, কিন্তু তোর শুধু আর শুধুমাত্র মজা চাইছিল। আর এখন এই মজারই তুই সাজা পাবি। যাও এখান থেকে। মা, বলুন একে যে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে। সেই মুহূর্তে আমার পুরো অস্তিত্ব চুরমার হয়ে গিয়েছিল। আমার একেবারেই বিশ্বাস হচ্ছিল না যে আমার নিজের রক্তের মানুষেরা আমার সাথে এমন ব্যবহার করবে। স্বামী আর শাশুড়ি তো পর ছিল, তারা আমার রক্ত ছিল না। তাদের এমন ব্যবহার আমাকে এতটা কষ্ট দিত না যতটা কষ্ট আমার আপনজনদের ব্যবহারে পেলাম। আমি কাঁদতে কাঁদতে বললাম, মা, এমন করবেন না। আমি ঈশ্বরের কসম খেয়ে বলছি, আমার এইডস হয়নি। আপনারা আমার কথার বিশ্বাস কেন করছেন না? আমি কোনো পুরুষের সাথে মিশিনি। আমার সম্পর্ক শুধু আমার স্বামীর সাথেই ছিল। আমার কথা শুনে আমার মা বলল, তবে তোমার স্বামীর কেন এইডস হলো না? তার মুখে আর হাত পায়ে কেন এই নোংরা দাগগুলো বেরোলো না? যদি তোমার সম্পর্ক শুধু ওর সাথেই হতো তবে তোমার এই কষ্ট হতো না। তুমি অন্য পুরুষদের সাথেও মেশো। ওনার কথা শুনে আমি ছটফট করে বললাম, আপনার কথা একদম ঠিক। অন্তত আপনি এইটুকু তো ভাবুন, যদি আমার এইডসের মতো রোগ থাকে তবে এই কষ্ট আমার স্বামীর কেন হলো না? আমার থেকে ওনার কেন লাগলো না? আমাকে এই কষ্ট পুরো 1 মাস ধরে আছে, তবে কি আমার স্বামীর এই কষ্ট হতে পারত না? আমরা দুজনেই একে অপরের সাথে থেকেছি, একে অপরের জিনিস ব্যবহার করেছি। উনি আমার কাছে এসেছেন, আপনারা কিছু তো ভাবুন। আমি আরও কিছু বলতাম, তার আগেই আমার বৌদি বলল, মা, এ যতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে এর জীবাণু ছড়াতে থাকবে, একে এখান থেকে পাঠিয়ে দিন। আমার তো ভেবেই ভয় লাগছে, এর চলে যাওয়ার পর পুরো বাড়ি ধুতে হবে। যেখানে আমার মা বলল, হ্যাঁ ভাই যাও এখান থেকে, আমাকে তোমার কোনো ফালতু কথা শুনতে হবে না। এখানে ছোট ছোট বাচ্চা আছে, এই বাড়িতে ওদের যদি কিছু হয়ে যায় তবে আমরা কি করব? বেরিয়ে যাও এখান থেকে। ওনাদের কথা শুনে আমি আমার বাবার দিকে তাকালাম, যিনি একদম চুপচাপ বসেছিলেন। আমি ওনার দিকে এগিয়ে যেতে লাগলাম, তো আমার ভাই বলল, খবরদার, যদি তুমি বাবার কাছেও গেছো। সে বলল, ওনার এই রোগ লেগে যাবে। নিজের ভাইয়ের কথা শুনে আমি সেখান থেকেই ছটপট করে বললাম, বাবা, কিছু তো বলুন, আমি আপনার মেয়ে। বাবা তো নিজের সন্তানের জন্য নিজের প্রাণও কুরবান করে দেয়। আপনি কি আমার কষ্ট বুঝতে পারছেন না? আমি সত্যি বলছি বাবা, আমি কিছুই করিনি। আমার কোনো ধরনের রোগ নেই, এটা শুধু ওষুধের উল্টো প্রতিক্রিয়া। এই লোকেরা বুঝতে পারছে না, অন্তত আপনি তো বুঝুন।
আমার কথা শুনে উনি নিজের মাথা তুললেন আর আমাকে দেখে গম্ভীরভাবে বললেন, সবাই একদম ঠিক বলছে। যে দাগগুলো তোমার শরীরে দেখা যাচ্ছে তা এই কথার লক্ষণ যে তোমার এইডস হয়ে গেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমার মেয়ে যাকে আমি নিজের গর্ব মনে করতাম সে এমন কাজ করবে। তোমার ভাই আর তোমার মা একদম ঠিক বলছে। আজ থেকে তুমি আমাদের জন্য মরে গেছ। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমি এখন আর তোমার থাকা আমার বাড়ির চৌকাঠে সহ্য করতে পারব না। এটা বলে তিনি থামলেন না, বরং নিজের ঘরের দিকে চলে গেলেন। আমি পাথরের টুকরো হয়ে গিয়েছিলাম। এমন মনে হচ্ছিল যেন আমার শরীরে আর প্রাণ অবশিষ্ট নেই। আমি আমার মায়ের দিকে তাকালাম, তো তিনিও মুখ ঘুরিয়ে চলে গেলেন। ভাই আর বৌদির দিকে তাকানোর মতো আমার সাহসই হচ্ছিল না। কিছুক্ষণ পর্যন্ত আমি চুপচাপ ওখানেই দাঁড়িয়ে থাকলাম। আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে এখন কি করব। কিছু মুহূর্ত পর আমার ভাইয়ের গলা আমার কানে আবার বেজে উঠল। তোমার কানে কথা যাচ্ছে নাকি? যাও এখান থেকে। এই বাড়িতে তোমার জন্য কোনো জায়গা নেই। আর এখন কতটা বেইজ্জতি করাবে নিজের এখানে দাঁড়িয়ে? আমি আমার চোখের জল মুছলাম আর কাঁপতে কাঁপতে বললাম যে আমার কাছে থাকার কোনো জায়গা নেই। আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছে। আমি এখানে চাকরদের ঘরে থাকার জন্যও রাজি আছি। আমাকে ওখানে থাকতে দাও। ভাই বলল, ওটা চৌকিদারের ঘর, তুমি থাকতে পারো না। যেখানে আমি বললাম যে আমার সাথে এমন করো না, আমি তোমার বোন, এই বাড়ির সম্মান, কিছুটো খেয়াল করো। আমার কথা শুনে সে হুট করে চিৎকার করে উঠল, কেন করব তোমার খেয়াল? তুমি যখন যোগ্য হবে তবেই তো তোমার খেয়াল করা হবে। তুমি নিজের সম্মান নিজের হাতেই বিলিয়ে দিয়েছ। তুমি আমার থেকে ভালোর আশা কেন করছ? যাও এখান থেকে, ওই যে খোলা আছে দরজা। তাদের কথা শুনে আমি ছটফট করে কাঁদতে লাগলাম। ফোপানির শব্দে পুরো বাড়ি কেঁপে উঠছিল। যখন হঠাৎ আমার বৌদি আমার কাছে এলো, সে হাতে গ্লাভস পরেছিল। আমার হাত ধরে বলল, যাও এখান থেকে, তুমি সম্মানের ভাষা বুঝবে না, বেরো এখান থেকে। এটা বলতেই সে আমাকে টেনে হিঁচড়ে বের পড়তে শুরু করে দিল। এটা সেই বাড়িই ছিল যেখানে আমি জন্মেছিলাম, আদর ভালোবাসা পেয়েছিলাম, নিজের শৈশব কাটিয়েছিলাম। আজ একজন অচেনা নারী যে অন্য বাড়ি থেকে এসেছিল সে আমাকে বের করে দিচ্ছিল। আর আমার বাড়ির সদস্য, অর্থাৎ আমার নিজের ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ দেখছিল। তারা ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমি মাটিতে প্রাণহীন হয়ে পড়েছিলাম। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমার এখন কি করা উচিত। আমি কোথায় যাব? আমি খুব কাঁদতে লাগলাম যে এমন করো না, দরজা বন্ধ করো না। আমি কোথায় যাব? রাত 10টা বাজছে, কিছু তো খেয়াল করো। কিন্তু না, আমার বৌদির কোনো খেয়াল এলো না, ভাইয়ের। অনেকক্ষণ পর্যন্ত মাটিতে বসে আমি কাঁদতে লাগলাম। আর তারপর এই লোকেদের ভয় আমি জিনিসপত্র তুললাম, আরও একবার রাস্তায় চলে এলাম যে আমি কোথায় যাব, কার কাছে সাহায্য চাইব। আমি কিছুই বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর্যন্ত আমি ফুটপাতে নিজের জিনিসপত্র নিয়ে বসে থাকলাম, আর তারপর নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালাম। আমি এখন আর বেঁচে থাকতে চাইছিলাম না। আমার বেঁচে থাকার কোনো অধিকারই ছিল না। এটাই ভেবে আমি মেইন রোডের মাঝখানে হাত বাড়িয়ে দাঁড়িয়ে গেলাম। যা হওয়ার হয়ে যাক, আমি মরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। নিজের হাত খুলে দিলাম। যখন হঠাৎ করে একটা গাড়ি আমাকে খুব জোরে ধাক্কা মারল। আমি দূরে গিয়ে পড়লাম। মাথা একটা পাথরের সাথে ধাক্কা খেল। রক্ত আমার মুখে খুব বাজেভাবে বইতে শুরু করে দিল। আর এখন আমি অজ্ঞান হয়ে গেলাম। আমি কিছুই বুঝতে পারলাম না। আমার চোখ আবার কয়েক ঘন্টা পর একটা নরম বিছানায় খুলল। কিছুক্ষণ আমি বুঝতেই পারলাম না আমি কোন জায়গায় আছি। কিন্তু যেমনই হুঁশ এলো, আমি তৎক্ষণাৎ চারদিকে তাকালাম। ওটা কোনো একটা ঘর ছিল, হয়তো কোনো ছোট বাড়ির। তখন আমি কিছু বুঝতাম, সেই মুহূর্তেই ঘরের দরজা খুলল আর একজন নারী ভেতরে এলো। ওনার বয়স প্রায় ৩৫ থেকে ৪০ বছর হবে। ঘরোয়া নারী বলে মনে হচ্ছিল। ওনাকে দেখা মাত্রই আমি হুট করে বসে পড়লাম। যেখানে সেই নারী আমার কাছে এলো আর আমার কাঁধে হাত রেখে বলল, আমরা খুব লজ্জিত, আমাদের কারণে তোমার কত চোট লাগল। কিন্তু মা, দেখো, তোমার এইভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা উচিত ছিল না। ও তো ভগবানের দয়া যে তোমার বেশি চোট লাগেনি, নয়তো আমরা কি করতাম। ওনার কথা শুনে আমি বললাম যে আপনারা কারা আর আমাকে এখানে কেন এনেছেন? যদি আমার শরীর ঠিক না থাকত তবে আমাকে হাসপাতালে নিয়ে যেতেন। সে বলল, হ্যাঁ, আমরা হাসপাতালেই নিয়ে যাচ্ছিলাম, কিন্তু তারপর ভাবলাম বাড়িতে নিয়ে আসি, কারণ শুধু তোমার মাথায় চোট লেগেছিল। ডাক্তার এসে তোমার খুব ভালোভাবে চেক আপ করে নিয়েছে আর বলল যে চিন্তার কোনো কথা নেই। এখন তুমি আমাকে বলে দাও তোমার বাড়ি কোথায়। আমি আর আমার স্বামী তোমাকে তোমার বাড়িতে ছেড়ে আসব। তোমার জিনিসপত্রও বাইরেই রাখা আছে। ওনার কথা শুনে আমি বললাম যে আমার কোনো বাড়ি নেই,
আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছে, বাবা মা নিজের বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার কাছে থাকার কোনো জায়গা নেই। যদি আপনারা দয়া করে আজকের রাতটা আমাকে নিজের বাড়িতে থাকতে দেন, তবে আমি সারা জীবন আপনাদের কৃতজ্ঞ থাকব। আমার কথা শুনে সেই নারীর মুখে একটা ছায়া পড়ল, আর তারপর সে ঘাবড়ে গিয়ে বলল, মা, তোমার শরীরে দাগ আছে। আমার ছেলে দেখে বলেছে এটা কোনো নোংরা রোগের দাগ। আমরা তোমাকে আজকের রাত এখানে থাকতে দিতে পারি না। তোমার কারণে আমাকে আমার এই চাদর ইত্যাদিও ফেলে দিতে হবে। আমি তোমাকে নোংরা বলছি না, না, আর কিছু বলতে চাইছি, কিন্তু আমি তোমাকে রাতে আমার বাড়িতে থাকার অনুমতি দেব না। আমার বাচ্চা আর স্বামীর অনুমতি নেই। ওনার কথা শুনে আমি কাঁদতে কাঁদতে বললাম যে, আন্টি, আমার এইডস নেই, আমার সেই নোংরা রোগ নেই, আমি সত্যি বলছি, আমার ওষুধের উল্টো প্রতিক্রিয়া হয়েছে। আপনি ডাক্তারকে ডেকেছিলেন, তিনি কি এমন কিছু বলেছেন যে আমার এই রোগ আছে? আমার কথা শুনে সেই নারী চুপ হয়ে গেল, আর তারপর মাথা নেড়ে বলল, না, ডাক্তার তো এমন কিছু বলেনি। আমি তৎক্ষণাৎ বললাম, যদি এমন কিছু হতো তবে ডাক্তার চিকিৎসাও করতেন না। তিনি তবে এই কষ্টের কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠাতেন। বেশিরভাগ ডাক্তার তো দেখাও পছন্দ করেন না। আমি কসম খেয়ে বলছি, আমার শুধু ওষুধের উল্টো প্রতিক্রিয়া। যদি আপনার বিশ্বাস না হয় তবে আপনি আবারই ডাক্তারকে ডেকে নিন। আন্টি, আমার শরীর একেবারেই ঠিক নেই। আমি বাইরে কোথায় যাব? আমার কাছে থাকার জন্য কোনো জায়গা নেই। আপনাকে বদলে আমি টাকা দিয়ে দেব। পুরো রাত কাটানোর জন্য 10,000 দেব। আমার স্বামী আমাকে কিছু টাকা দিয়েছে। আমি কোনো হোটেলেও রাত কাটাতে চাই না। আমি সেখানে নিরাপদ হব না। আপনাকে দেখে আমার একজন বড় বোনের মতো মনে হচ্ছে। আমি একদম আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। আমার কথা শুনে সেই নারী চুপ থাকল, আর তারপর আমাকে দেখে বলল যে আমি আমার স্বামী আর ছেলের সাথে কথা বলি। যদি তারা অনুমতি দিয়ে দেয় তবে তুমি এখানে থাকতে পারো, নয়তো মা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এটা বলে সেই নারী ঘর থেকে চলে গেল, যেখানে আমি পেছনে খুব কাঁদতে লাগলাম। মানুষের মর্যাদা এই পৃথিবীতে শুধু আর শুধুমাত্র একজন খেলোয়াড়ের মতো। যে খেলোয়াড় আহত হল তাকে এই দুনিয়ার মানুষেরা আপন করে না। আজ আমার এই কথাটা খুব ভালোভাবে উপলব্ধি হচ্ছিল। কিছু মুহূর্ত পর সেই নারী ফিরে এলো, আর আমাকে দেখে বলল যে, আচ্ছা, তুমি এখানে থাকতে পারো। আমার ছেলে আর আমার স্বামী অনুমতি দিয়ে দিয়েছে, কিন্তু তুমি সকাল হতেই এখান থেকে চলে যেও। এখন আমাদের দায়িত্ব নেই যে তুমি কোথায় যাবে। আর নিশ্চিন্ত থাকো, তোমার মাথায় খুব বেশি চোট লাগেনি, শুধু হালকা আঁচড় লেগেছে। রক্ত বেরোনোর কারণে পট্টি করে দেওয়া হয়েছে। ওষুধ ইত্যাদি তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। কিছু খাবে? তবে বলো, নিয়ে আসি। ওনার কথা শুনে আমি মাথা নেড়ে না বললাম, আর ওনার সামনে হাত জোড় করে বললাম যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার চিরকৃতজ্ঞ থাকব। আমি এখন শুধু একটু বিশ্রাম নিতে চাই। তিনি এটা বলে দরজা বন্ধ করে দিয়েছিলেন। যেখানে আমি সেখানেই কাঁদতে কাঁদতে শুয়ে পড়লাম। আজ একদিনেই আমার পুরো পৃথিবী লুট হয়ে গিয়েছিল। আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছিল। আমার শাশুড়ি আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আমার মা বাবা, যাদের আমি নিজের ভাবতাম, তারা আমার সাথে কথা বলাও ভালো মনে করেনি। আমার ভাই, যে একসময় আমার উপর প্রাণ উজাড় করে দিত, আজ সে আমাকে দেখতেও চাইছিল না। তার স্ত্রী নিজের হাতে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল, আর সে কিছুই বলল না। এটা ভেবে ভেবেই আমার শরীরে একটা শিহরণ বয়ে যাচ্ছিল। উদাসীনতা, দুঃখ, কষ্টের ঢেউ। কাঁদতে কাঁদতে আমি কখন যে গভীর ঘুমে তলিয়ে গেলাম, আমি কিছুই বুঝতে পারলাম না। পরের দিন সকালের সূর্য বেশ তেজ নিয়ে জ্বলে উঠল। সূর্যের কিরণ আমার মুখে পড়তেই আমার চোখ খুলে গেল। কিছুক্ষণ আমি চুপচাপ বিছানায় শুয়ে রইলাম। মাথায় চোট লাগার কারণে আমার জ্বর এসে গিয়েছিল। আমার মনে হচ্ছিল যেন সারা শরীর ভেঙে পড়ছে। আমি চেষ্টা করছিলাম উঠে বসার, কিন্তু একদমই সাহস পাচ্ছিলাম না। আমি তো এটা ভেবেই অস্থির হচ্ছিলাম যে এখন আমাকে এখান থেকে বের হতে হবে। কিন্তু আমার শরীরে এতটুকু ক্ষমতা ছিল না যে আমি এখান থেকে দাঁড়িয়ে 2 পা দরজার দিকে হেঁটে যাব। কিছুক্ষণ পর ঘরের দরজা খুলল, আর সেই মহিলা ভেতরে এলেন। তাদের পেছনে একজন যুবক আর একজন মাঝবয়সী লোকও ছিলেন। আমার কাছে আসতেই তারা তিনজনই আদর করে নমস্কার করলেন। আমি নমস্কারের উত্তর দিয়ে বালিশের সাহায্যে উঠে বসলাম। তারপর সেই মহিলা আমাকে দেখেই বললেন যে, এখন আপনার শরীর কেমন আছে? আমি মাথা নেড়ে না বললাম, আর সেই মহিলার দিকে তাকিয়ে বললাম যে আমার জ্বর এসেছে, মাথা খুব ভার হয়ে আছে, আর শরীরও ভেঙে পড়ছে। আমি কি আজ আরেকটা দিন এখানে থাকতে পারি? আমি কিছু বলার আগেই সেই ছেলেটি বলে উঠল যে, না, আপনি এখানে থাকতে পারবেন না। আপনার যে অসুখ, সেটা আমাদের অনুমতি দেয় না যে আমরা আপনাকে এখানে থাকতে দিই।
ভালো হবে আপনি নিজের জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে যান। আপনার 10,000 টাকা আপনার ব্যাগের মধ্যেই রাখা আছে, একটা টাকাও এদিক ওদিক করা হয়নি। আপনি উঠে দাঁড়ান। আমার মাকে আপনি একদম পাগল ভেবে নিয়েছেন, আর রাতে ওকে বোকা বানিয়ে আপনি এখানে রয়ে গেলেন, কিন্তু এখন আমি আপনাকে আর এখানে থাকতে দেব না। সে আরও কিছু বলার আগেই সেই মহিলা বললেন যে অভদ্রতা করো না, আমি ওর সাথে কথা বলছি তো। ওদিকে ছেলেটি বলল যে আপনি চুপ থাকুন মা, আপনার সরলতার সুযোগ নিয়ে লোকেরা এভাবে আমাদের বাড়িতে ঢুকতে পারে না। আপনার জন্যে ভালো হবে যে আপনি এখান থেকে চলে যান। ওই ছেলেটির কথা শুনে আমার খুব কান্না পেল। জীবন যে এমন হয়ে যাবে তা আমি কখনো ভাবিনি, কিন্তু কি আর করা যায়। যখন পরিস্থিতি এমন হয়ে যায় আর নিজেরা সঙ্গ ছেড়ে দেয়, তখন অপরিচিতরা এভাবেই ব্যবহার করে। আমি মাথা নাড়িয়ে সায় দিলাম আর সাহস করে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালাম, কিন্তু মাথাটা এত ভীষণভাবে ঘুরে গেল যে আমি সেই মুহূর্তেই জ্ঞান হারিয়ে সেখানে পড়ে গেলাম। সময়ের গতি কখনো থামেনি, আর কখনো থামবেও না। আমার চোখ রাত 10টার সময় খুলল। আমি ওই বিছানাতেই শুয়েছিলাম। কিছুক্ষণ আমি চুপচাপ শুয়ে রইলাম, কিন্তু এখন শরীর অনেকটা হালকা মনে হচ্ছিল। সকালের মতো অবস্থা ছিল না। আমি চুপচাপ নিজের জায়গা থেকে দাঁড়িয়ে এবার ঘরের দরজার দিকে এলাম। ঘরের দরজা খুলে আমি বাইরে এলাম তো সামনে উঠোনে স্বামী স্ত্রী দুজনেই বসেছিলেন। আমাকে বাইরে দেখে তারা দাঁড়িয়ে পড়লেন। সেই মহিলা তৎক্ষণাৎ আমার কাছে এলেন। আমাকে ধরে বললেন যে ডাক্তার এসেছিলেন, তিনি জানিয়েছেন যে তোমার শুধু ওষুধের উল্টো প্রতিক্রিয়া হয়েছে, তোমার এইডস হয়নি। আমার ছেলের ভুল বোঝাবুঝি হয়েছিল। মা, তুমি বিশ্রাম করো, তোমার শরীর খুব খারাপ। আমি বললাম যে আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা আমাকে 2 দিন আপনাদের বাড়িতে রেখেছেন, কিন্তু আমি আর থাকব না, আমি যেতে চাই। তখন পেছনের সেই লোকটি আমাকে বলল, কিন্তু আপনি তো বলেছিলেন যে আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, বাড়ির লোকেরাও বের করে দিয়েছে, তাহলে আপনি কোথায় যাবেন? রাত 11টা বাজছে। তাদের কথা শুনে আমি কাঁপানো গলায় বললাম যে আমার জানা নেই, কিন্তু কোনো না কোনো ব্যবস্থা তো করতেই হবে। কতদিন আমি আপনাদের বাড়িতে থাকব? আমার কথা শুনে তিনি বললেন যে এক কাজ করুন, আজকের রাতটা থেকে যান, সকাল হলেই আপনি এখান থেকে চলে যাবেন, আমরা কিছু বলবো না। আসলে আমরা খুব লজ্জিত, বিনা কারণে আপনাকে সকালে এত কথা শুনিয়ে দিয়েছিলাম, আর আপনার কিচ্ছু হয়নি। ডাক্তার বলেছেন যে যারা এমন ভাবে তারা মূর্খ হয়। আপনার এইডস হয়নি, আপনার শুধু ওষুধের কারণেই এই অবস্থা হয়েছে। আপনি কোনো ভালো চর্মরোগ বিশেষজ্ঞকে দেখান, আপনার শরীর ঠিক হয়ে যাবে। আমি কিছু না বলে চুপচাপ ভেতরে চলে গেলাম। গত 24 ঘণ্টায় আমার সাথে যা যা ঘটেছিল তা আমার ভেতরকার সব ইচ্ছে মেরে ফেলেছিল। আমি আগে এটাই ভাবতাম যে কোনো ভালো চর্মরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে নিজের চিকিৎসা করাবো, কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে আমার কোনো উপায় ছিল না। শুধু মনে হচ্ছিল নিজেকে শেষ করে দিই। স্বামী সঙ্গ ছেড়ে দিয়েছে, শাশুড়ি মা যিনি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন তিনিও সঙ্গ ছেড়ে দিলেন, আর সেই বাবা যিনি আমার নিজের ছিলেন তিনি তো ফিরে দেখাটাও পছন্দ করলেন না, আর ভাই তার স্ত্রী ওই বাবার সামনেই আমাকে বাড়ি থেকে বের করে দিল। কি আমার বেঁচে থাকার অধিকারও ছিল? এটা ভেবে ভেবে আমি কেঁদেই যাচ্ছিলাম। সারা রাত আমার এভাবেই কাটল। পরের দিন সকাল 11টায় আমি তাদের সাথে প্রাতরাশ করলাম, নিজের জীবনের পথ বেছে নেওয়ার জন্য বাড়ি থেকে রওনা হলাম। আমি জানতাম না যে আমাকে কোন দিকে যেতে হবে, কোথায় যেতে হবে, কেমন লোক আমার সামনে আসবে, কিন্তু আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে আমি কোনো জায়গায় চাকরি করব আর নিজের জীবন কাটাবো। এখন তো কিছু না কিছু করতেই হতো, আমাকে নিজের চিকিৎসাও করাতে হতো। টাকা আমার কাছে ছিল, স্বামীর দেওয়া টাকার মধ্যে থেকে 1 টাকাও আমি এখনও পর্যন্ত খরচ করিনি। তাদের বাড়ি থেকে 1 পয়সাও এদিক ওদিক হয়নি। অনেকক্ষণ আমি রাস্তায় রাস্তায় ঘুরলাম, আর তারপর একটা দোকান থেকে একটা বড় চাদর কিনে নিজের মুখ এবং শরীর ভালোভাবে ঢেকে নিলাম, যাতে আমাকে কোথাও থেকে দেখা না যায়। আমি একটা বড় বিলাসবহুল হোটেলের দিকে এগোলাম, এই আশায় যে সেখানে আমার থাকার জায়গাও হয়ে যাবে আর কাজও পেয়ে যাব। আর ঈশ্বরও ঠিক সেটাই করলেন। আমি যখন ভেতরে গেলাম আর চাকরির ব্যাপারে কথা বললাম, তখন আমাকে বাসন ধোয়ার কাজের জন্য রেখে নেওয়া হলো। সাথে আমার থাকার জায়গাও হয়ে গেল। সেখানে অনেক কাজের লোক থাকত, যাদের মধ্যে মাত্র 2 জন মেয়ে ছিল যারা ওখানে থাকত, বাকি সবাই পুরুষই ছিল। আমার এতে কিছু এসে যাচ্ছিল না, আমার শুধু থাকার জন্য একটা জায়গা দরকার ছিল। তারা আমাকে একটা উর্দি দিলেন, যেটা হাত এবং পা ঢেকে রাখত। মুখ আমি মাস্ক দিয়ে ঢেকে নিতাম, তাদের এতে কোনো সমস্যা ছিল না। আমাকে দেখা যাচ্ছিল, কিন্তু শুধু একটা ছোট্ট দাগ ছিল।
আমি ওখানে গিয়ে এটাই দেখালাম যে আমি নিজেকে লুকিয়ে রাখতেই পছন্দ করি। আমাকে মাসে 12,000 টাকায় রাখা হয়েছিল। আমি খুব সততার সাথে নিজের কাজ করতাম। একদম বাসনগুলোকে ঝকঝকে করে দিতাম। সারা দিন বাসন ধুয়েই কেটে যেত। হাতও ব্যথা হয়ে যেত। কিন্তু কি আর করা যেত, সহ্য তো করতেই হতো। আজ সকাল থেকে আমার শরীরটা খুব অদ্ভুত লাগছিল। এখানে কাজ করতে করতে আমার 2 সপ্তাহ হয়ে গেল। আমি এখনো পর্যন্ত ডাক্তারের কাছে যাইনি। আমি ছুটেই পাচ্ছিলাম না। ঈশ্বরের শুক্রিয়া যে দাগগুলো আর বাড়েনি, ওখানেই আটকে ছিল। আজ আমি চুপচাপ নিজের কাজে মগ্ন ছিলাম, যখন হঠাৎ ঘোষণা হলো যে হোটেলের মালিক রান্নাঘর পরিদর্শনে আসছেন। সবাই নিজের নিজের জায়গা সামলে নিলেন। আমাকে ম্যানেজার বললেন যে আপনি নিজের দস্তানাগুলো খুলুন। আমরা জানি আপনি নিজেকে এভাবে লুকিয়ে রাখতে বেশি পছন্দ করেন, কিন্তু আজ আপনাকে আমাদের সাথে একটু মানিয়ে নিতে হবে। হোটেলের মালিক এইসব বিষয়ের ক্ষেত্রে খুব কড়া, তাই তিনি এর অনুমতি দেবেন না। আপনাকে এটা করতেই হবে। তার কথা শুনে আমি খুব ঘাবড়ে গেলাম। আমি ভয়ে ভয়ে দস্তানা খুলে ফেললাম। তাতে মাত্র 2টো দাগ ছিল। আমার ভয় লাগছিল যে এটা আবার নজরে না এসে যায়। সময়ও আরও দ্রুত বয়ে যাচ্ছিল। প্রায় আধ ঘন্টা পর ম্যানেজার এসে জানালেন যে সাহেব আসছেন। সবাই নিজের নিজের কাজে মগ্ন থাকল। আমি মন দিয়ে বাসন ধুয়ে যাচ্ছিলাম। যখন তিনি এলেন, সবাই একদম সোজা হয়ে দাঁড়ালেন আর সাহেবকে হ্যালো বলতে লাগলেন। আমিও সাহেবকে দেখে নমস্কার করলাম আর আবারও বাসন ধুতে শুরু করলাম। ওখানকার মালিক বেশ হাসি খুশি স্বভাবের মানুষ ছিলেন। তার নজর আমার ওপর পড়ল। সেই সময় তিনি আমার দিকে তাকিয়ে বললেন, মনে হচ্ছে এই মহিলা নতুন এসেছেন, আমি কি ঠিক বলছি? ম্যানেজার এবার আমার সম্পর্কে বলতে লাগলেন। খুব বেশি কড়া শব্দ ব্যবহার করা হচ্ছিল না। আমার মন ধকধক করছিল। না জানি কেন আমার খুব অস্বস্তি হচ্ছিল। তিনি এবার আমার কাছেই আসছিলেন। আমার মন আরও দ্রুত ধকধক করতে শুরু করল। তিনি কিছু বলতেন, তার আগেই হঠাৎ তিনি আমার হাত ধরে ফেললেন। আমি একদম ঘুরে দাঁড়ালাম। তিনি আমার দিকে তাকিয়ে বললেন যে আপনার নাম রঞ্জনা। এই বিষয়টা আমাকে চমকে দিয়েছিল, কারণ ম্যানেজার ওনাকে আমার নাম বলেননি। আমি মাথা নেড়ে সায় দিলাম, তো বললেন যে এই দাগগুলো কি আপনি জানেন যে এগুলো কিসের? আমি নিচু স্বরে বললাম যে হ্যাঁ সাহেব, এগুলো ওষুধের উল্টো প্রতিক্রিয়ার কারণে হয়েছে। আমি এগুলোর চিকিৎসা করাচ্ছি। আমার সেই এইডসের অসুখ নেই। আমার কথা শুনে তিনি হাসলেন আর আমার দিকে তাকিয়ে বললেন যে হ্যাঁ, এগুলো এইডসের অসুখের দাগ নয়। আপনি এখনও পর্যন্ত এই অসুখের দাগ দেখেননি। আসলে আমি আপনাকে কিছু বলতে চাই। আপনি এক কাজ করুন, আমার কেবিনে আসুন, সেখানেই বসে কথা বলছি। ওনার কথা বলার ভঙ্গি বারবার থমকে যাচ্ছিল। এত শান্ত থাকার যে নাটক তিনি করছিলেন তা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি আমাকে খুব ভালোভাবে চেনেন। না জানি ওই মানুষটি কে ছিলেন। আপাতত আমি চুপচাপ ওনার পেছন পেছন চলে গেলাম। সবাই আমাকে অবাক হয়ে দেখছিল। একজন মানুষ যিনি পুরো হোটেলের মালিক ছিলেন, যেখানে অনেক ঘর ছিল, বড় লবি ছিল, ওখানকার মালিক কেবিনে আমাকে ডাকছিলেন, মাত্র একজন বাসন ধোয়ার লোককে। অবাক হওয়ার মতো বিষয় তো ছিলই। আমি ভয়ে ভয়ে ঘরের ভেতরে চলে গেলাম। আমি কিছু বলবো বা বুঝবো তার আগেই সেই লোকটা ঘরের দরজা বন্ধ করলেন আর হঠাৎ আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। আমি বিশ্বাস করতে পারছিলাম না ওনার এই কাজ দেখে। তিনি আমার দিকে এগিয়ে এসে বললেন, তুমি আমাকে শাস্তি দিতে এসেছ তো? এখানে তুমি আমার পাপ সবার সামনে নিয়ে আসতে এসেছ তো? সত্যি সত্যি বলো। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, কে আপনি? আমি এমন কেন করব? আমি তো আপনাকে চিনিও না। শুধু এতটুকু জানি যে আপনি এই হোটেলের মালিক আর আমার বস। আমার কথা শুনে তিনি বললেন, তোমার শরীরে যে দাগ আছে সেগুলো আমার কারণে হয়েছে, আর এই দাগগুলো এত সহজে যাবে না। তোমার বাড়িতে যে মহিলা এখন রয়েছে সে আর কেউ নয়, বরং আমার স্ত্রী। আসলে আমি তাকে পছন্দ করতাম না। প্রতিদিন রাতে সমস্যা তৈরি করা, ছোট ছোট বিষয়ে আমার সাথে লড়াই করা, যেন সে তার পছন্দের কাজ বানিয়ে নিয়েছিল। আমি এই ওষুধ বানিয়েছিলাম তার শরীরে উল্টো প্রতিক্রিয়া করানোর জন্য। কিন্তু সে খুব চালাক মহিলা। সে আমাকে ধরে ফেলেছিল আর ওই ওষুধ তোমার উপর ব্যবহার করিয়েছে। তোমার স্বামীর মাধ্যমে তারা দুজনে একে অপরকে পছন্দ করছিল। আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিতে পারছিলাম না। যদি দিতাম তাহলে আমাকে আমার অর্ধেক সম্পত্তি তাকে দিয়ে দিতে হতো। ওই মহিলা ভালো নয়, টাকার পেছনে ছোটা একটা লোভী মহিলা, যে ভালোবাসার নিয়মই জানে না। কিন্তু আমি জানতাম না যে সবকিছু উল্টো হয়ে যাবে। আমি নিরুপায় হয়ে গিয়েছিলাম। বাধ্য হয়ে আমাকে ওই ওষুধ তাকে দিতে হয়েছিল, আর সে এটার ভুল ব্যবহার তোমার ওপর করেছে। আমি জানতে পেরেছি যে তোমার বাড়ির লোক তোমাকে বের করে দিয়েছে। তোমার জীবন বরবাদ হয়ে গেল।
কিন্তু হ্যাঁ, এখন আমি তোমার জীবন শুধরাতে চাই। আমি তোমার চিকিৎসা করাবো। এটি প্রায় 6 মাসের চিকিৎসা। তুমি আবার ঠিক হয়ে যাবে, আর তারপর আমি তোমাকে বিয়ে করব। বলো, মঞ্জুর আছে? আমি হঠাৎ করে বললাম যে আপনি কি বলছেন? আপনার স্ত্রী তো লোভী, কিন্তু আমার স্বামীর কাছে তো কোনো টাকাই নেই। তিনি বললেন যে আসলে তোমার স্বামীর কাছে টাকা নেই ঠিকই, কিন্তু ওর প্রথম প্রেম। ওরা দুজনেই কলেজ জীবন থেকে একে অপরকে পছন্দ করে। আমার স্ত্রী কোনো সাধারণ মেয়ে নয়, ওর কাছে অনেক টাকা আছে। আমিও এমন কোনো মেয়ে চাই যে টাকাকে নয়, বরং আমাকে ভালোবাসবে। কিছু সময় পর্যন্ত আমি কিছুই বলতে পারলাম না। সেখান থেকে উঠে এলাম, আর আপাতত আমি তাকে কোনো জবাব দিলাম না। তিনি এখন আমার চিকিৎসা করাতে লাগলেন। তিনি আমাকে একটা ফ্ল্যাট নিয়ে দিলেন, যেখানে আমি থাকছিলাম। সেখানেই 6 মাস ধরে আমার চিকিৎসা হলো। আমি নিজের রোগ দূর করার চেষ্টা করলাম, আর তারপর তিনি আমাকে বিয়ের প্রস্তাবও দিলেন। আমার মুখ থেকে সব দাগ চলে গিয়েছিল। আমার শরীরে কোথাও একটাও দাগ ছিল না। আমি একদম আগের মতো সুন্দরী হয়ে উঠেছিলাম। আর তারপর সেই মানুষটি আমাকে বিয়ে করল। বিয়ের পর আমি একবার নিজের বাড়িতে অবশ্যই গিয়েছিলাম, নিজের বাড়ির লোকেদের এটা জানানোর জন্য যে তারা কতটা ভুল ছিল। আমার ভাই, আমার মা, এমনকি আমার বাবা আর বৌদিও আমার কাছে ক্ষমা চেয়েছিল, কিন্তু আমি কাউকে ক্ষমা করলাম না। ওই মানুষগুলোর জন্য যতটা কষ্ট আমি সহ্য করেছিলাম তা শুধু ঈশ্বরই জানতেন। আমি ওই বাড়িতে গিয়ে ওই পরিবারকে অনেক প্রার্থনা দিয়েছিলাম, আর মন খুব খুশি হয়েছিল। আমি তাদের টাকা দিয়েও সাহায্য করেছিলাম, যারা আমাকে নিজেদের বাড়িতে থাকার জন্য জায়গা দিয়েছিল। আমার স্বামী সেই যুবতী মেয়েটিকে নিজের হোটেলে চাকরিও দিয়েছিল। জীবন হঠাৎ করেই বদলে গিয়েছিল। আমার কোনো কিছুর খেয়াল থাকত না। ওই মানুষটি আমাকে এতটাই ভালোবাসত যার কোনো সীমা ছিল না। আমিও তাকে নিজের পক্ষ থেকে খুব ভালোবাসতাম, কারণ সেই মানুষটি আমাকে এমন এক সত্যি দেখিয়েছিল যা থেকে আমি অজানা ছিলাম। আমি ভাবতাম আমার স্বামী আমাকে ভালোবাসে, কিন্তু এমনটা ছিল না। তার মাধ্যমেই আমার চোখের উপর বাধা পট্টি খুলে গিয়েছিল। তার বিয়ের প্রস্তাব রাখার পর আমার জীবন যেন হঠাৎ এক নতুন মোড়ে এসে থমকে গিয়েছিল। কিন্তু সত্যি বলতে কি, আসল কাহিনী তো তার পরেই শুরু হয়েছিল, যেখানে সবকিছু বলে দেওয়ার পরও আমার মন পুরোপুরি শান্ত ছিল না। আমি সারা রাত নিজের ঘরে বসে থাকলাম। জানলা দিয়ে হাওয়া আসছিল, আর আমি ভাবছিলাম যে সত্যি কি আমার জীবন এতটা বদলে যেতে পারে? সত্যি কি আমার অতীত সময় আমাকে পেছনে ফেলে দেবে? সত্যি কি আমি আবার কারো হাত ধরতে পারি, কোনো ভয় ছাড়া, কোনো অভিযোগ ছাড়া, কোনো ভেঙে যাওয়া ভাব গোপন না করে? তারপর সকালে তিনি ধীরে ধীরে দরজায় টোকা দিলেন আর বললেন যে, রঞ্জনা, নাস্তা তৈরি আছে, এসে খেয়ে নাও। আমি তার গলা শুনে নিজেই অবাক ছিলাম। আগে কখনো তিনি এত কোমলভাবে ডাকেননি। হয়তো এখন তারও ভয় চলে গিয়েছিল যে পাছে আমি নিজের পা পিছিয়ে না নিই। নিচে গেলাম তো দেখলাম তিনি টেবিলে পরোটা রেখেছেন আর নিজে দাঁড়িয়ে আছেন। শুধু আমাকে দেখছিলেন, যেন প্রথমবার কাউকে দেখছেন। আমি বসলাম তো তিনি থালা এগিয়ে দিলেন আর খুব ধীরে বললেন, রঞ্জনা, যদি তোমার কোনো কিছুতে ভয় লাগে না, তবে আমাকে বলো, আমি সামলে নেব। আমি ওই মুহূর্তে তার কথা শুনছিলাম না। আমি অনুভব করছিলাম যে মানুষ তখনই সুন্দর লাগে যখন তার মনে কোনো কপটতা থাকে না, শুধু সততা থাকে। এই দিন থেকেই আমার জন্য আসল বদল শুরু হলো। পুরো বাড়িতে যেন এক নতুন হাওয়া বইতে লাগল। তিনি প্রতিটা কথায় আমার মতামত নিতে লাগলেন। কোথাও যেতে হলে তিনি আগে জিজ্ঞেস করতেন যে আমি যেতে পারবো নাকি বিশ্রাম নেব। আমার প্রথমবার মনে হলো যে আমি কারো জায়গা নয়, বরং পুরো মর্যাদা হয়ে উঠেছি। কিন্তু আমার মুশকিল এত সহজে শেষ হল না। কিছুদিনের মধ্যেই পাড়ার মহিলাদের কথা আমার কানে আসতে লাগল। কেউ বলতো যে দেখো, দাগ মুছে গেল তো এখন দ্বিতীয় জীবন শুরু করছে। কেউ বলতো যে একে তো ভগবান বাঁচিয়ে দিল, নয়তো এই রকম মেয়েরা তো কোথাও জায়গা পায় না। প্রথমে তো বিরক্ত লাগত, কিন্তু তারপর আমি নিজেকে বললাম যে রঞ্জনা, তুই যতটা সহ্য করেছিস তার দাম এই কথাগুলো ঠিক করতে পারে না। আমি তাদের এড়িয়ে চলতে লাগলাম, কিন্তু তার থেকে কোনো কিছুই গোপন থাকত না। এক সন্ধ্যায় তিনি আমার কাছে এলেন আর বললেন, যদি লোকে তোমাকে কিছু বলে তবে সরাসরি আমাকে জানাবে। আমি প্রত্যেকের জবাব দেব, যে তোমাকে আঘাত করার চেষ্টা করবে। তার গলায় রাগ কম আর আমার জন্যে ভয় বেশি ছিল। ধীরে ধীরে আমার সাহস ফিরতে লাগল। আমি নতুন জিনিস শিখতে লাগলাম, ঘর সামলানো, সম্পর্ক বজায় রাখা, এমনকি নিজের মনের কথা বলাও। আমি নিজের সাথে কথা দিলাম যে আর ভয় পেয়ে বাঁচব না। এখন নিজের গল্প নিজে লিখব, কারণ এখন আমি একা ছিলাম না।
আর তারপর একদিন তিনি বললেন যে রঞ্জনা, আমি চাই তুমি তোমার পড়াশোনা শেষ করে নাও। আমি প্রথমে অবাক হলাম, কারণ আমি তো বহু বছর আগে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। তিনি বললেন যে জীবন তোমার থেকে অনেক কিছু ছিনিয়ে নিয়েছে, এখন আমি চাই তুমি যা চাও তাই যেন পাও। আমি তার দিকে তাকিয়ে থাকলাম, কারণ সত্যি বলতে কি, দুনিয়ায় অনেক মানুষ মেলে যারা তোমাকে নিজের মতো করে বদলাতে চায়, কিন্তু খুব কম লোক মেলে যারা তোমাকে তোমার মতো করে মজবুত বানাতে চায়। তিনি আমার জন্যে ফর্ম ভরলেন, ফিস জমা দিলেন, আর হাত ধরে বললেন যে এখন তুমি পড়তে পারবে, আর আমি গর্ব করে বলবো যে আমার রঞ্জনা কারো থেকে কম নয়। আমি সেদিন প্রথমবার নিজের ভেতর এক নতুন রঞ্জনাকে অনুভব করলাম, যে না ভেঙে পড়েছিল, না কাঁদছিল, বরং শুধু এগিয়ে যাওয়ার জন্য তৈরি ছিল। ওই রাতে আমি ছাদে শুয়ে আকাশ দেখছিলাম। ঠান্ডা হাওয়া গালে লাগছিল, আর আমার মনে হলো যে ঈশ্বর কখনো কারোর থেকে কিছু ছিনিয়ে নেন না, শুধু সেটাই দেন যে সময় সেটার সবথেকে বেশি প্রয়োজন হয়। আর হয়তো এখন আমার জীবনেও আলোর সময় শুরু হয়ে গিয়েছিল। তার এ কথা বলার পর যে আমি পড়াশোনা করি, আমার ভেতরে যেন কোনো বন্ধ ঘর খুলে গেল। আমি নিজেকে বইয়ের কাছে ফিরে যেতে দেখে এক অদ্ভুত হালকা অনুভব করছিলাম। শুরুর কিছুদিন তো কঠিন লাগল, কারণ বছরের পর বছর পর আবার বই খোলা সহজ হয় না। কিন্তু প্রতি সকালে তিনি আমাকে চা দিয়ে বলতেন যে আজকের চ্যালেঞ্জ কি। আর তার এই একটা কথা আমার জন্য কোনো ওষুধের থেকে বেশি কাজ করতে লাগল। আমি পড়তাম তো তিনি আমার কাছে বসে চুপচাপ নিজের কাজ করতেন, যাতে আমার মনে হয় যে আমি একা নই। মাঝে মধ্যে তিনি ভুল প্রশ্ন জিজ্ঞেস করতেন, আর আমি হেসে ফেলতাম, কারণ পড়াশোনা তার থেকে কম আর আমার বেশি মাথায় আসত। এরকম ছোট ছোট মুহূর্ত আমার মনে কোনো নরম আলোর মতো জমা হতে লাগল। একদিন আমি রান্নাঘরে ছিলাম, আর তিনি পেছন থেকে এসে জিজ্ঞেস করলেন, রঞ্জনা, তুমি কবে ভাববে যে জীবন এখন কতটা ভালো? আমি ঘুরলাম আর তাকে দেখলাম। তার চোখে সেই প্রশ্নটা ছিল যে আমি এখনও পুরনো সময়ে আটকে আছি কিনা। আমি খুব ধীরে বললাম যে হয়তো এখন আমার মনে হতে লেগেছে যে জীবন শুধু দুঃখ দেয় না, মাঝে মধ্যে সেই সব মানুষও দেয় যারা দুঃখ মুছে দেয়। তিনি হেসে বললেন যে ব্যাস, আমি এটাই শুনতে চেয়েছিলাম। পড়াশোনার সাথে সাথে ঘরেও অনেক কিছু বদলে যাচ্ছিল। এখন পাড়ার মহিলারা আর ওই রকম টিটকারি মারত না, কারণ তারা দেখতে পেয়েছিল যে আমি ভেঙে বসে থাকার মতো মেয়ে নই। আমি নিজেকে আবার দাঁড় করাচ্ছি, আর তার পাশে থাকায় আমার আত্মবিশ্বাস রোজ একটু একটু করে বেড়ে যাচ্ছিল। অনেক সময় আমি ভাবতাম যে যদি তিনি আমার জীবনে না আসতেন, তবে হয়তো আমি আজও কোনো কোণে নিজেকেই ভুল মনে করে বসে থাকতাম। এক সন্ধ্যায় যখন তিনি অফিস থেকে ফিরলেন, তখন তার হাতে একটা ছোট বাক্স ছিল। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? তো তিনি বললেন, খুলে দেখে নাও। আমি সেটা খুললাম, তো তার ভেতর একজোড়া রূপোর নূপুর ছিল। খুব সাধারণ, কিন্তু এতটাই সুন্দর যে আমি সেটা দেখতে থাকলাম। তিনি বললেন, রঞ্জলা, আমি জানি না বড় বড় গয়না দিয়ে তুমি খুশি হবে কিনা, কিন্তু আমি ভাবলাম এই নূপুর তোমার পায়ে থাকলে তোমার প্রতিটা কদমে মনে হবে যে আমি তোমার সাথে চলছি। আমি শুধু তাকে দেখতে থাকলাম, কারণ তার কথায় কোনো লোক দেখানো ব্যাপার ছিল না, সততা ছিল, আর সততা সবসময় মনকে জাগিয়ে দেয়। আমার উপলব্ধি হল যে তার কাছে আমি শুধু কোনো দায়িত্ব নই, বরং সেই মানুষ যাকে তিনি মন থেকে ভালোবাসেন, আর যাকে তিনি এক সুরক্ষিত জীবন দিতে চান। কিছুদিন পর তিনি নিজেই বিয়ের কথা তোলা এড়িয়ে যেতে লাগলেন। হয়তো তিনি চাইতেন না যে আমি চাপ অনুভব করি, তিনি শুধু চাইতেন আমি নিজের মতো করে সব জিনিস ঠিক করি। একদিন আমি পড়ছিলাম, আর তিনি ধীরে জিজ্ঞেস করলেন যে রঞ্জনা, একটা প্রশ্ন করি? আমার দিক থেকে হ্যাঁ বেরোল। তিনি বললেন, যদি কাল আমি তোমার বাড়ির লোকেদের কাছে যাই, তবে তুমি আমার সাথে চলবে? আমি বই বন্ধ করলাম আর তার দিকে তাকালাম। ওটা প্রশ্ন ছিল না, ওটা ভরসা ছিল, যা শুনে আমার মনে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে গেল। আমি বললাম যে হ্যাঁ, আমি সাথে চলব, কারণ এখন আমার কোনো কিছুতেই ভয় নেই। তিনি দীর্ঘশ্বাস ছাড়লেন আর বললেন, রঞ্জনা, আমার মনে হয় এখন সেই সময় এসে গিয়েছে যখন তুমি শুধু আমার জীবন নও, বরং আমার নামেরও অংশ হয়ে যাবে। তার এই কথা শুনে আমার বুক কেঁপে উঠল, যেন পুরো ঘরে শুধু ওই আওয়াজটাই প্রতিধ্বনিত হচ্ছিল। ওই রাতে আমি শুতে পারলাম না। আমি শুধু এটাই ভাবতে থাকলাম যে কিভাবে একটা মানুষ আমাদের ভেঙে যাওয়ার কারণ হতে পারে, আর ঠিক সেইভাবেই কোনো অন্য মানুষ আমাদের গড়ে ওঠার কারণ হয়ে যায়। জীবন প্রতি মুহূর্তে পাল্টায়, শুধু আমাদের সাহস হারানো উচিত নয়। পরের দিন সকালে তিনি বললেন যে তৈরি হয় নাও, আজ আমরা তোমার বাড়ি যাচ্ছি। আমার বুক এত জোরে কাঁপছিল।
তারপর আমি তৈরি হলাম আর প্রথমবার নিজেকে আয়নায় হাসতে দেখলাম। যখন আমরা দুজনে আমার বাড়ি পৌঁছলাম তখন আমার বুকের ধড়ফড়ানি এত বেশি ছিল যে আমার মনে হলো যেন এটা শুধু আমার সিদ্ধান্ত নয়, বরং আমার পুরো জীবনের পরীক্ষা। দরজা খুলল তো মা প্রথমে তার দিকে তাকালেন, তারপর আমার দিকে, যেন বোঝার চেষ্টা করছেন যে কি হতে চলেছে। আমি তার চোখের দিকে সরাসরি তাকালাম আর বললাম যে মা, এটি সেই মানুষ যে আমাকে আমার ভেঙে পড়া অবস্থায় সাহারা দিয়েছিল, আমার প্রতিটা দুর্বলতাকে আপন করে নিয়েছিল, আর আজ তিনি আপনার কাছে আমার জীবন চাইতে এসেছেন। মায়ের চোখ ভরে এলো। বাবা তাকে বসতে বললেন। তিনি খুব সাদাসিধেভাবে বললেন যে আঙ্কেল, আমি রঞ্জনাকে শুধু নিজের বাড়িতে নয় বরং নিজের মনে রাখতে চাই, আর আমার ভরসা আছে যে আমি একে সেই প্রতিটা খুশি দেব যার এ যোগ্য। তার শব্দের মধ্যে এতটাই সততা ছিল যে ঘরের বাতাস যেন থমকে গেল। বাবা শুধু এতটুকুই বললেন, যদি আমার মেয়ে মনে করে যে তুমি ওর জন্য সঠিক, তবে আমারও কোনো আপত্তি নেই। সেই সময় মনে হল যেন আমার কাঁধ থেকে বছরের পর বছর ধরে বয়ে চলা কোনো বোঝা নেমে গেল। আমি কাঁদতে চাইনি, কিন্তু চোখের জল নিজে থেকেই বেরিয়ে এলো। তিনি আমার দিকে তাকালেন যেন দুনিয়ার সব থেকে দামি জিনিসের দিকে তাকাচ্ছেন। সেদিন প্রথমবার নিজের জীবনের গল্প আমার নিজের মনে হতে লাগল। তারপর বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। আমার বাড়ি আলোয় ভরে গিয়েছিল, আর মনে হচ্ছিল যে প্রতিটা জিনিস আমার সাথে নতুন শুরুর উৎসব পালন করছে। মা প্রতিটা ছোট জিনিসের দিকে নজর দিচ্ছিলেন। বাবা নিজে বাজারে গিয়ে আমার পছন্দের লেহেঙ্গা নিয়ে এলেন, আর যখন আমাকে পরানো হলো তখন বললেন, রঞ্জনা, তোমাকে আজ সত্যি খুব সুন্দর লাগছে। ওই শব্দগুলো আমার আত্মা পর্যন্ত ছুঁয়ে গিয়েছিল, কারণ ওনারা সেই বাবাই ছিলেন যিনি একসময় আমার অবস্থা দেখে নিজেকেই দোষী মনে করে নিয়েছিলেন। বিয়ের দিন আমার মন অদ্ভুতভাবে শান্ত ছিল, যেন আমি এক লম্বা সফরের পর অবশেষে নিজের ঠিকানায় পৌঁছে গিয়েছি। আমি লাল লেহেঙ্গা পরে বসেছিলাম, মেহেদি দিয়ে সাজানো হাতগুলো হালকা কাঁপছিল। তখনই আমার বান্ধবীরা বলল যে বর চলে এসেছে। যেমনই আমি ধীরে বাইরে তাকালাম, তিনি ঘোড়ায় চেপেছিলেন না, বরং সাধারণভাবে হেঁটে আসছিলেন, কারণ তিনি বলেছিলেন যে তার গোলমাল পছন্দ নয়। তিনি চেয়েছিলেন রঞ্জনা যেন তার দিকে আসার সময় শান্তি অনুভব করে। তিনি পরিষ্কার পরিচ্ছন্ন কুর্তায় ছিলেন, আর তার চোখ শুধু আমাকেই খুঁজছিল। বরযাত্রীর শোরগোলের মাঝেও তার মুখ একদম শান্ত ছিল, যেন তার জন্য বিয়েটা ভিড়ের ছিল না, বরং দুটো মনের ছিল। মণ্ডপে তিনি আমার দিকে তাকিয়েছিলেন, আর আমি তার দিকে। দুজনের চোখেই সেই এক অদ্ভুত শান্তি, সেই এক আপন ভাব, আর সেই এক ভরসা ছিল। পণ্ডিত মশাই মন্ত্র পড়ছিলেন, আর আমার মন প্রতিটা ফেরের সাথে হালকা হয়ে যাচ্ছিল, যেন আমি প্রতিটা কদমে নিজের দুঃখ পেছনে ফেলে যাচ্ছিলাম। যখন তিনি আমার সিঁথিতে সিঁদুর দান করলেন, তখন আমার নিঃশ্বাস যেন থমকে গেল। এক মুহূর্তের জন্য মনে হল যেন আমার পুরো জীবন ওই লাল রঙের মধ্যেই থিতু হয়ে গেল। তার আঙুলগুলো হালকা কেঁপেছিল, যেন তিনিও এই মুহূর্তটিকে ততটাই গভীরতা দিয়ে অনুভব করছিলেন। তারপর তিনি আমার কানের কাছে ঝুঁকে খুব ধীরে বললেন যে আজ তোমার জীবনের সব কষ্ট এখানেই শেষ হয়ে গেল রঞ্জনা, এরপর থেকে শুধু সুখই আসবে। বিদায়ের সময় এলো তো আমি কাঁদলাম, কারণ প্রতিটা মেয়েই কাঁদে। কিন্তু আজ আমার চোখ থেকে ভয় ঝরছিল না, বরং এক অদ্ভুত স্বস্তি ঝরছিল। আমি নিজের বাড়ি থেকে নয়, বরং নিজের পুরনো সময় থেকে বিদায় নিচ্ছিলাম। তিনি আমার হাত ধরে বললেন যে রঞ্জনা, এখন তুমি যেখানে যাবে সেখানে আর কোনো আঘাত পাবে না। তার বাড়ি খুব একটা বড় ছিল না, কিন্তু তাতে আমার জন্যে জায়গাটা অনেক বড় ছিল। তার মা আমাকে জড়িয়ে ধরলেন আর বললেন যে মা, তুই আমাদের বাড়িতে আলো নিয়ে এসেছিস। আমি চুপচাপ ওনার ভালোবাসার মধ্যে সেই আপন ভাব অনুভব করছিলাম, যার অভাব আমাকে বছরের পর বছর ধরে কষ্ট দিয়ে আসছিল। প্রথম রাতে আমরা না কোনো অহেতুক কথা বললাম, না কোনো ভান করলাম। শুধু তিনি আমার পাশে বসে বললেন যে রঞ্জনা, আমি জানি না আমি কতটা ভালো স্বামী হব, কিন্তু একটা জিনিসের কথা দিচ্ছি, তুমি কখনো একা থাকবে না, কখনো ভয় পেয়ে ঘুমাবে না, কখনো নিজেকে তুচ্ছ ভাববে না। তুমি শুধু ক্লান্ত হয়ে পড়লে আমার হাত ধরে নিও, আমি সব সময় পাশে থাকব। আমি তার হাত ধরলাম আর প্রথমবার ভয়হীন হয়ে তার উপর মাথা রাখলাম। মনে হলো যেন আমি সারা জীবন ধরে এই মুহূর্তটাই খুঁজছিলাম, আর আজ সেটা আমি পেয়ে গেলাম। সময় বয়ে চলল, আমি পড়াশোনা চালিয়ে গেলাম, আর তিনি প্রতিটা কদমে আমার সাথ দিলেন।
আমি পরীক্ষায় পাশ করলাম তো তিনি এমনভাবে দেখলেন যেন আমি দুনিয়ার সবথেকে বড় জয় হাসিল করেছি। তিনি বলতেন যে রঞ্জনা, তুমি নিজেকে জয় করে নিয়েছ, আর সেটাই সবথেকে বড় কথা। এখন যখন আমি প্রতি সকালে তার পাশে জেগে উঠি, তখন ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আমাকে সেখান থেকে তুলে এনে এখানে দাঁড় করিয়েছেন, যেখানে সম্মানও আছে, প্রেমও আছে, আর শান্তিও আছে। মাঝে মধ্যে আমি আয়নায় নিজেকে দেখি তো আমার সেই পুরনো নত হয়ে থাকা চোখগুলোর কথা মনে পড়ে, যেগুলোর মধ্যে শুধু দুঃখ ছিল। আর এখন সেই চোখগুলোই চিকচিক করে, কারণ তারা এমন কাউকে পেয়ে গিয়েছে যে ভেঙে ফেলা নয়, বরং জুড়ে দিয়ে ভালোবাসতে শিখিয়েছে। জীবন সবসময় সেই মোড়েই সবথেকে সুন্দর হয়ে ওঠে, যেখানে আমাদের মনে হয় যে আর কিছুই বেঁচে নেই। ঈশ্বর কখনো দেরি করেন না, তিনি শুধু আমাদের এতটাই মজবুত করে তোলেন যাতে যখন সুখ আসে তখন আমরা সেটা সামলাতে পারি। দুঃখ আমাদের ফেলে দেওয়ার জন্য নয়, বরং সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আসে। আর যখন সঠিক মানুষ মিলে যায় না, তখন পুরো দুনিয়াটাই ছোট মনে হতে থাকে। শুধু দুটো মনই গোটা দুনিয়া হয়ে ওঠে।